আশ্রমের সীমানায় পৌঁছে গাড়ি থেকে নামলো আরহাম। চারপাশ নিস্তব্ধ। বিকেলের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। মেহের গাড়ির দরজা ঠেলে নেমে এলো। আরহাম তখন নিচের দিকে তাকিয়ে মাটির কাছেই একরাশ ধূসর সাদা ফুলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। মেহের তার দৃষ্টি অনুসরণ করলো। মৃদু হেসে বলল, হ্যাঁ, এগুলো চেনেন? আরহাম চোখ না তুলেই সংক্ষিপ্ত উত্তর দিল, না। এই সামান্য শব্দেই মেহেরের মধ্যে যেন শিক্ষকের উৎসাহ জেগে উঠল। সে বলতে শুরু করলো, এগুলো হলো ভাটফুল, বাংলার পল্লীজীবীদের এক নীরব সৌন্দর্য। অনেকে আবার একে ঘেটু ফুলও বলে। বসন্তের বাতাসে যখন শিমুল পলাশ দুলতে থাকে, তখন এই অনুচ্চারিত সৌন্দর্য তার নিজস্ব গন্ধ ছড়িয়ে দেয়। এক সময় গ্রামের পথ প্রান্তর মাঠ ঘাট মম করতে থাকে এই ফুলের গন্ধে। কিন্তু আজকাল আর তেমন দেখা যায় না। জীবনানন্দ দাশ এই ফুলকে নিয়েই তো লিখেছিলেন, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। চুপ করো, সুরসুর করে থেমে গেল মেহেরের কণ্ঠ। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল আরহামের দিকে। ও মা, ভালো ভালো কথাকে থামিয়ে দিচ্ছেন আপনি? জানেন এগুলো কতটা শিক্ষণীয়? আরহাম এবার তার দিকে তাকালো। চোখের গভীর অন্ধকারে যেন কোনো এক শীতল হুঁশিয়ারি খেলা করছে। তোমাকে আমি শিক্ষণীয় লেকচার দিতে বলিনি, কম কথা বলবে। মেহের ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করে গেল। আশ্রমের পরিবেশ শান্ত। এখানে অযথা কথা বাড়ানোর জায়গা নেই। আরহাম এক মুহূর্ত চুপ থেকে গম্ভীর স্বরে বলল, আমি আজ শহরে যাব। আজ ফিরবো না। কাল এসে তোমাকে বাসায় নিয়ে যাব। আজ রাতটা এখানেই থাকতে পারো, কারণ তুমি কোথাও একা সুরক্ষিত নও। মেহের কোনো প্রশ্ন করল না। নয়তো সত্যিই লোকটার গুরুত্বপূর্ণ কাজ আছে। না হলে এত দূর থেকে কেউ শহরে ছুটবে? কিছুক্ষণ চুপ থেকে ধীরে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। আকাশের শেষ আলো নিভে আসছে। কোথাও দূরে অন্ধকারের কোণে ঝিঝি পোকার ডাক কেবল শোনা যাচ্ছে। আকাশের গায়ে চাঁদ ওঠেনি। অন্ধকার গাঢ় হয়ে নেমে এসেছে আশ্রমের চারপাশে। বাতাস ভারী, যেন কিছুর একটা দম চাপা হয়ে আছে। মেহের বারান্দায় দাঁড়িয়েছিল। আশ্রমের ফ্যাকাশে আলোয় তার ছায়াটা মাটিতে দীর্ঘ হয়ে পড়ছে। ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর গাছের পাতার বাতাসের শীষ। চারিদিকটা কেমন যেন থমথমে। কর্তার ডাক এসেছে। মেহের দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পায়ের নিচের মেঝে ঠান্ডা হয়ে আছে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি চেপে বসেছে তার বুকে। মেহের জানত এই ডাক এড়ানো সম্ভব নয়। কিছুক্ষণ দ্বিধায় পড়ে থাকলেও শেষমেশ পা বাড়ালো কর্তার কক্ষে। দরজার সামনে এসে সামান্য থমকালো। তারপর নিঃশ্বাস গুছিয়ে দরজায় কড়া নাড়ালো। ভেতর থেকে ভারী কণ্ঠ কর্তার অনুমতিতে মিলল। ভেতরে ঢুকতেই কর্তার তীক্ষ্ণ দৃষ্টি আটকালো তার মুখে। চোখের গম্ভীর অদ্ভুত কিছু, যেন সব জেনে ফেলতে চাইছেন। মেহের আসন গ্রহণ করতেই কর্তা এক দৃষ্টিতে তাকালেন। চোখের মধ্যে গভীর অনুসন্ধিৎসা কিছু খুঁজে বেড়াচ্ছে যেন। তুমি নাকি আজ এখানে থাকছো? মেহের চমকে তাকালো। কর্তার কণ্ঠে কেমন এক চাপা ধমক, কেমন যেন সব জেনে ফেলার ইঙ্গিত। হ্যাঁ, কে জানিয়েছে আপনাকে? আরহাম। মেহের কিছুই বলল না, মাথা নিচু করে থাকলো। কর্তা আবারও কথা বলা শুরু করলেন। এবার গলাটা খানিকটা কঠোর শোনালো। কিন্তু এমন তো কথা ছিল না। তুমি এক রাতের জন্য এখানে আসবে কথা ছিল না, সারা জীবনের জন্য চলে আসার কথা ছিল। ঘরটা মুহূর্তেই ভারী হয়ে উঠল, যেন শব্দগুলো বাতাসে ভাসছে, থমকে আছে। মেহের নিজের আঙুলগুলো মুঠোই করে শক্ত করে ফেলল। গলা শক্ত রেখে বলল, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। সেটা যেভাবেই হোক না কেন, একটা মানুষের জন্য এই শব্দটা অনেক ভারী অর্থ বহন করে। আমি কিছুতেই এই সম্পর্ক থেকে কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসতে পারবো না। মানুষটার সাথে আমার অনিচ্ছাকৃত বিয়ে হয়েছে, কিন্তু আমি ওনার যোগ্য নই। তাছাড়া ছাড়ার হলে উনিই আমাকে ছাড়বে। আমি কেন ওনাকে ছেড়ে দিব? আমি অযোগ্য হয়েও উনি তো আমাকে মেনে নিয়েছেন। কর্তা কিছুক্ষণ স্থির তাকিয়ে রইলেন, চোখের ভেতর চিন্তার গভীর রেখা। মেহের মুখ ফিরিয়ে নিল।
নিজের ভেতরের অস্থিরতা লুকাতে চাইছে সে, কিন্তু মনে মনে একটা প্রশ্নই, সে কিভাবে এই দৃঢ়ভাবে এই মিথ্যাগুলোকে বলে দিল? কর্তা কি বুঝতে পারলো এই কথার আড়ালে আরেকটা সত্য লুকিয়ে আছে? শুধু এটাই কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কর্তার কথায় মেহের মুখ তুলে তাকালো। আর কিসের কারণ থাকবে? আরহাম তোমাকে জোর করছে? মোটেও না, কিন্তু আমি আপাতত আরহামের সাথেই থাকব। যে মানুষটা আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাত বিরাতে কষ্ট করে ফিরে, তাকে আমি ছেড়ে দিব? কর্তা গম্ভীর শ্বাস নিলেন, যেন ভেতরের রাগ সামলানোর চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যা ভাবছো তা নয়। চোখের দেখাও অনেক সময় ভুল হয়। মেহের ভুরু কুঁচকালো। কি? চোখে যা দেখছো তা সত্যি নয় মেহের। আপনি কিভাবে জানলেন? প্রশ্ন করো না। একটা মানুষ, তাও সাধারণ কোনো মানুষ না, বড় একজন সেনা অফিসার। কেন? শুধু শুধু এত দূর থেকে তোমার সাথে থেকে যাবেন তিনি। মেহের এবার সরাসরি চেয়ে রইল কর্তার চোখে। এই মানুষটা এত কিছু জানে কেন? তিনি এত উদ্বিগ্ন কেন? আপনি এত কিছু কিভাবে জানেন? আপনিই বা কেন আমাকে জোর করে রাখতে চাইছেন? কর্তা এবার গভীর দৃষ্টিতে তাকালেন মেহেরের দিকে। তুমি আমার মেয়ের মতো। তোমার বাবার দায়িত্ব তুমি কি ভুলে যাচ্ছ? মেহেরের বুকটা মোচড় দিয়ে উঠল। বাবার কথা এলেই সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে যায়। না, কিন্তু সে খারাপ না কর্তা। কর্তার এবার ফিসফিস করেই বললেন, তুমি মাত্র কয়েকদিনেই বুঝে গেছো? হ্যাঁ, উনি খারাপ হলে আমাকে এখানে রাখতেন না। উনি আমাকে নিরাপত্তার জন্য আশ্রমে আজ রেখে গেছেন। উনি আজই বাইরে যাবেন। তাই? কর্তা ঠোঁট কামড়ালেন, যেন কোনো কঠিন সত্য বলতে চাইছেন, কিন্তু পারছেন না। তুমি ভুল দেখছো সব। মেহের এবার বিরক্ত হয়ে উঠল। আপনি বা কেন ওকে এতটা খারাপ ভাবছেন? কর্তা আর ধৈর্য রাখতে পারলেন না। এবার সুস্পষ্ট গলায় বললেন, তুমি চলে আসো মেহের। মেহের মাথা নাড়িয়ে বলল, আমি আসবো না এখন। উনি এলে আমি কাল ফিরে যাব। কর্তার কণ্ঠ এবার প্রায় কঠোর হয়ে উঠল। ভুল করছো মেহের। মেহেরের ভেতরেও আগুন জ্বলছিল। এবার শক্ত গলায় বলে উঠল, কর্তামশাই, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। আমার বিয়ে হয়েছে, এত সহজে সব ছেড়ে আসতে পারি না আমি। কর্তা এবার এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তুমি তোমার অতীত ভুলে যাচ্ছ? তোমার বাবার দায়িত্ব সব তুমি ভুলে বসেছ? মেহের উঠে দাঁড়ালো। আমি ভুলছি না। কর্তা এবার ধীর গলায় বললেন, তুমি সব বলে যাচ্ছ। আমি আর কোনো কথাই শুনবো না। তুমি এখানেই রয়ে যাবে, আর ফিরবে না আরহামের সাথে। তুমি এখানেও নিরাপদ। আরহাম থাকলেই যে তুমি নিরাপদ থাকবে, এটা ভুল। মেহের এবার হাসলো, তীর্যক এক হাসি। আরহাম ছাড়া আমি নিরাপদ নই? তাই তো উনি এতগুলো মানুষের সাথে আমাকে দিয়ে গেছেন আমার নিরাপত্তার জন্য। আশ্রমে দিয়ে গিয়েছেন, কিন্তু আপনার এইসব জানলে ভুলেও দিয়ে যেতেন না। কর্তা এবার থেমে গেলেন। তিনি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় চুপ থেকে ধীরে ধীরে বলেন, কে বলতে পারে আরহামের জন্যই হয়তো তুমি এই বিপদে আছো? মেহেরের শরীর মুহূর্তেই শীতল হয়ে গেল। মোটেও না। যেটাই হোক, আজ রাত দেখো, তারপর সিদ্ধান্ত নাও। তুমি অতীত ভুলিও না। তোমার বাবার দায়িত্ব তোমার নিতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। আমার বাধ্য তুমি। বলেই তিনি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন সারা ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো। আর মেহের দাঁড়িয়ে রইল এক জায়গায়, কঠিন সিদ্ধান্তের দ্বন্দ্ব নিয়ে। বুকের মধ্যে অজানা এক ভয় জেঁকে বসেছে। কর্তার কথাগুলো কি শুধুই উদ্বেগ, নাকি সত্যি কিছু জানেন তিনি? আরহাম কি সত্যি নিরাপদ আশ্রয়, নাকি সে একটা ছায়ার গভীরে ঢুকে পড়েছে, যে ছায়া ধীরে ধীরে তাকে গিলে ফেলবে? মেহের বসে থেকে পুরানো বাগানের আড়ালে, যেখানে হালকা বাতাস ছুঁয়ে যায় তার মুখে। চারপাশে যেন সময় থেমে গেছে, কিন্তু তার মনের ভেতর সঞ্চালিত হয় এক অশান্ত স্রোত। আশ্রমের অন্ধকার ঘনিয়ে আসছে। হালকা আলো কেবল বাহির থেকে ছড়িয়ে পড়া সূর্যের শেষ রশ্মি। সেই পুরানো দিনের কথাগুলো আজও কানে বাজে। বাবার হাসি, তার চোখে অদ্ভুত এক আলো, আর তার সেই অদৃশ্য প্রতিশ্রুতি, মেহের,
তুমি আমার চেয়েও বড় হবে। সেই ছোটবেলা, যখন পৃথিবী ছিল এক অদৃশ্য আশায় পূর্ণ। মেহের ছিল কেবল এক মেয়ে, যে স্বপ্ন দেখত বাবার মতো হতে। বাবা কিছুদিনের ব্যবহারে বাইরে বাইরে যেত। যতবারই সে ফিরে আসতো, হাত ভর্তি জিনিস নিয়ে ফিরত। মেহের তার হাতে নিত বাবার আনা সেই চমক প্রদত্ত সব উপহার। এরপর ছোট্ট মেহের উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলতো, এত জিনিস! আমি বড় হয়ে তোমার মতো হব বাবা। বাবাও খুশি হয়ে জবাব দিত, অবশ্যই, তুমি আমার মতোই হবে। আমার অপূর্ণ দায়িত্ব যে তোমাকেই নিতে হবে। কিন্তু তখন মেহের জানতো না যে এই কথাগুলো আসলে এক গভীর তীব্র দায়িত্বের সংকেত ছিল, যে দায়িত্ব আস্তে আস্তে গাঢ় হয়ে ওঠে আর একদিন ঘাড়ে চেপে বসে। কর্তা মশাইও বাবার মতোই একই কথা বলছিলেন, 18 বছর পূর্ণ হলে তোমার সময় আসবে, বিদেশে যেতে হবে, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু সেই সব কথার ভেতর ছিল এক গভীর রহস্য। এখন মেহের বুঝতে পারে এই দায়িত্ব তার মাথায় চাপতে শুরু করেছে, কিন্তু সেই দায়িত্বের প্রকৃতি কি তা আজও সে জানে না। সে কেবল জানে এই পথটি একেবারেই আলাদা, একেবারেই অজানা। প্রতিটি পদক্ষেপ যেন এক অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো, যেখানে কোনো রকম আশ্বাস বা শান্তি নেই। তার অজানা গন্তব্য, সেই সময়ের প্রতিশ্রুতি, সবকিছু যেন একটি বিশাল রহস্যের অংশ, একটি মূর্ত না হওয়া ভবিষ্যৎ, যা কেবল অপেক্ষা করছে তার সামনে। মেহের শুধু জানে তার জন্য কিছু অপেক্ষা করছে, কিন্তু সেটা কি? তার সামনে কেমন এক গভীর সমুদ্র, যেখানে প্রবাহের প্রতিটি পদক্ষেপে নতুন বিপদ, নতুন সংকেত ও নতুন রহস্য অপেক্ষা করছে। মেহের এক দীর্ঘশ্বাস ফেলে। তার চিন্তাগুলো থেকে কিছু যেন বেরিয়ে আসে। হালকা বাতাস তার চুলে আঁচড় দিয়ে যায়। তবুও তার মনের মধ্যে এক অজানা অস্থিরতা, যেন থামার নামই নিচ্ছে না। তার চোখে ঘোলাটে ভাব, মনে অস্পষ্ট কিছুর কুয়াশা। সেই মুহূর্তে হঠাৎই পেছনে কিছুর উপস্থিতি অনুভব করে। সে ঘুরে তাকায়। লিয়া দাঁড়িয়ে, তার মুখে এক মৃদু শান্তির ছাপ, কাঁধে হাত রাখে। কি ভাবছিস? লিয়ার প্রশ্ন যেন তাকে গভীর ভাবনায় নিয়ে যায়। বুঝতে পারছি না। মেহেরের উত্তর যেন এক অস্থির প্রতিধ্বনি। তার মন এখনো ছন্নছাড়া। কর্তামশায়ের কথাই ভাবছিস? লিয়া আবারও প্রশ্ন করে। একটু চোখের কোণে হাসি ঝরে। তুই কেমনে জানিস? মেহের অবাক হয় তার চোখের দিকে তাকিয়ে। লিয়া মৃদু হাসল আর বলল, তুই যখন আশ্রমে ছিলি তখনই শুনেছি। কর্তা মশাই এত বাড়াবাড়ি কেন করছে রে? মেহের একটু ধীরে ধীরে লিয়ার দিকে তাকালো। জানি না রে, কেন উনি এমন করছেন। লিয়া এবার গম্ভীর হয়ে প্রশ্ন করে, কর্তা মশাই তোকে কিসের দায়িত্বের কথা বলছে? মেহের এক মুহূর্ত চুপ হয়ে রইল। তার চোখ অন্ধকারে হারিয়ে গেল, যেন কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তারপর কণ্ঠে এক বিষাদ মিলিয়ে বলল, জানি না কর্তামশাই আমার 18 বছর হওয়ার অপেক্ষা করছে কেন। বলল আমাকে বাইরে পাঠিয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করবে, আমাকে আমার বাবার দায়িত্বগুলো বুঝিয়ে দেবে। কেন বলল? আমার বাবার কিসের দায়িত্ব নেব আমি? লিয়া একটু নীরব হয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। এক স্নেহপূর্ণ ভাবনায় মুগ্ধ হয়ে বলল, সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। তুই কিছু জিজ্ঞাসা করিসনি? মেহের একটি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে কিছু অদ্ভুত শূন্যতা। করেছি, বলল, জানতে পারবি সব। লিয়া এক পলক চুপ করে রইল। তারপর হালকা কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, তুই আরহামের সাথে এতটা টান কেন? মেহের চোখ বন্ধ করে কিছু সময় নীরব থাকে, তারপর ধীরে বলে, টান না, অনেক কিছুই খোলসা করা বাকি। লিয়া তার ভেতরের কষ্টটা উপলব্ধি করে। নিজের দেহের সুরক্ষা বাহু ধরে মেহেরকে টেনে নিল। তার কাঁধে মুখ রেখে মৃদু কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে, তুই শুধু বিশ্বাস কর, সব কিছু ঠিক হয়ে যাবে। মেহের লিয়ার কণ্ঠে এক ধরনের সান্ত্বনা খুঁজে পেল। কিছুটা নিশ্চিন্ত হয়ে চোখের পাতা নরমাল, কিন্তু তার ভেতরকার অস্পষ্ট উদ্বেগ এবং দায়িত্বের চাপ রয়ে গেল, যা তাকে একাকী পথ চলার জন্য নিয়ে যাবে।
আলো ক্ষীণ, ঘরের পরিবেশ ভারী, নিস্তব্ধ। সামরিক পোশাকধারী আরহাম স্থির হয়ে বসে আছে কর্নেলের সামনে। তার ডেস্কের উপরে সাজানো ফাইলগুলো যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কর্নেলের নির্মম চোখে কঠোরতা, কণ্ঠে অভ্যাসগত শীতলতা। আর কতদিন লাগবে তোমার? কর্নেলের গম্ভীর কণ্ঠে কেটে দিল ঘর ভর্তি নীরবতা। আরহাম সামান্য সোজা হয়ে বসল, চোখের পলক না ফেলে স্থির কণ্ঠে জবাব দিল, বেশি দিন না। কর্নেল বেশিক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তার হাতের আঙ্গুল টেবিলের ওপরে ধীর গতিতে পড়তে লাগলো। তারপর ভারী কণ্ঠে বললেন, দেখো আরহাম, এই মিশনটার মধ্য দিয়েই তুমি চাকরি জীবনে এসেছো। এত দূর বড় পদে এসে বসেছো। এর মাঝে অনেক মিশনে সফল করেছ। এটা গর্বের ব্যাপার। কিন্তু এই মিশনটার জন্য তোমার হাতে আর বেশি দিন সময় নেই। চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। শেষ করো। আরহামের কণ্ঠে সংযম ছিল। জি বা। কর্নেলের চোখ সরু হয়ে এলো। ভুরু উঁচিয়ে শুধরে দিলেন, স্যার। আরহাম মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। কর্নেল কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং ধীর পায়ে জানালার দিকে এগোলেন। বাইরে গাঢ় সবুজ ফিল্ডের এক পাশে কড়া ট্রেনিং চলছিল। কয়েকজন নতুন রিক্রুট দৌড়াচ্ছিল সারি বেঁধে। মেঘের নিচে ছায়াময় পরিবেশ, দূরে পাহাড়ের রেখা। কর্নেল হাত পেছনে গুজে জানালার বাইরে তাকিয়ে বললেন, তুমি একাধারে সব দিকে মন দিতে পারো না। তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি মিশনটার জন্য প্রতিদিন এত দূরে থাকছো। তোমার একাগ্রতা প্রশংসনীয়। কিন্তু উপর মহল থেকে চাপ বাড়ছে। তুমি কি তোমার এই মিশন কমপ্লিট করতে পারবে, নাকি অন্য কাউকে দিয়ে দিব? একটা চাপা নিঃশ্বাস ফেলল আরহাম। কর্নেলের কণ্ঠে কেমন যেন এক অদৃশ্য ওজন ছিল। সে জানে এই মিশন অন্য কারোর হাতে গেলে হয়তো তার মতো সতর্কতা, নিখুঁত পরিকল্পনা আর ধৈর্যের অভাব থাকবে। সবচেয়ে বড় কথা, সে নিজেও সেটা সহ্য করতে পারবে না। অল্প কিছুদিন সময় চাইছি। আরহামের স্বর ধাতব শোনালো। কর্নেল ঘুরে তাকালেন। তার চোখে কঠিন কিছু খেলা করছিল। 7 দিন আছে তোমার হাতে। এর মধ্যে দ্রুত সব খবর এনে দাও। কমপ্লিট করো। জি। কর্নেলের ঠোঁট আঁটো-সাঁটো হলো। অনলি 7 ডেজ? আরহাম ধীর পায়ে নিজের অফিসে ফিরে দরজাটা লক করলো। এক গভীর শ্বাস নিল। তারপর ভারী শরীর চেয়ারে ফেলল। টেবিলের উপরে রাখা কাচের পেপার ওয়েটটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, তার চিন্তা তীক্ষ্ণ ধারালো। তবুও কোথাও একটা শূন্যতা, একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁটের ফাঁক দিয়ে। এই অফিসে বসে সে বহু মিশনের পরিকল্পনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে নিখুঁত ঠান্ডা মাথায়, যেখানে যুক্তি ছাড়া কোনো কিছুরই জায়গা ছিল না। কিন্তু আজ, আজ যেন মাথার ভেতর সব কিছুই জট পাকিয়ে যাচ্ছে। কেন এবার মন এতটা স্লোলি আগাচ্ছে? সে তো শুরু থেকেই এই মিশনের প্রতি ছিল, যেই মিশন দিয়ে তার যাত্রাপথ শুরু, সেই মিশনটার সমাপ্তি এত বছর পরে তার হাতে এসেছে। আর এখন কেন মনে হচ্ছে তার পেশার বাইরে কিছু করে ফেলেছে? কেন মেহেরের মুখ বারবার সামনে ভেসে উঠছে? এক মুহূর্তের জন্য থেমে গেল পেপার ওয়েটের ঘূর্ণন। তারপর এক ঝটকায় সে উঠে দাঁড়ালো। এই মিশন অন্য কেউ শেষ করবে এটা অসম্ভব। শেষ করবে সে নিজেই। যে শুরু করেছিল, শেষ করার দায়িত্ব তারই। কিন্তু এই শেষের পর কি অপেক্ষা করছে আরহাম জানে না, অথবা হয়তো জানে, কিন্তু সেটা মেনে নিতে পারছে না। আশ্রমে আজ রাতটা যেন পুরানো দিনের মতোই মেহেরকে ফিরিয়ে এনেছে। দীর্ঘদিনের ক্লান্তি, ভয়, শূন্যতা সব ছাপিয়ে সে আজ আবারও প্রাণবন্ত। আশ্রমের মেয়েগুলোকে ঘিরে গল্পের আসর বসেছে। হাসির খিলখিল ধ্বনিতে নীরব রাতও যেন সজীব হয়ে উঠেছে। মেহের চঞ্চল ভঙ্গিতে একের পর এক ঘটনা বলছে, মাঝে মাঝে হাত নেড়ে নেড়ে অভিনয় করে দেখাচ্ছে। মেয়েরা হেসে লুটিয়ে পড়ছে। লিয়া বালিশ ছুঁড়ে মারছে মেহেরকে, আর মেহের পাল্টা আক্রমণে তার ওড়না টেনে নিচ্ছে।
আশ্রমের ঘর ভর্তি হাসির খিলখিল শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায়। এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ল। ক্লান্ত দেহগুলো গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলো। কিন্তু মেহেরের মনে আজ অদ্ভুত এক প্রশান্তি। বহুদিন পর নিজের আগের মতো চঞ্চল প্রাণবন্ত মনে হচ্ছে তার। সে শুয়ে পড়ল খাটে, মাথার নিচে হাত গুজে। চাঁদের আলোয় ঘরের ছায়াগুলোকে লক্ষ্য করলো। আকাশে যেন ঘন মেঘের আনাগোনা। বাতাসের ভারে আশ্রমের জানালার পর্দাগুলো অস্থির নৃত্য করছে। গভীর রাত। একসময় মেহের অর্ধেক ঘুমে তলিয়ে গিয়েছে, কিন্তু আচমকা শির দ্বারা বেয়ে রক্ত একটা স্রোত নেমে গেল, যেন কেউ খুব ধীর পায়ে তার ঘরের চারপাশে হাঁটছে। তার নিঃশ্বাস গাঢ় হয়ে এলো। পাশ ফিরে লিয়ার দিকে তাকালো। ঘুমান্ত মুখটা প্রশান্ত, নিঃসংশয়ে নিশ্চিন্তে ঘুম। মেহের ধীরে ধীরে জানালার দিকে তাকালো। বাইরের আলো স্পষ্ট। জানালা কি খোলা? কিন্তু তো সে নিজের হাতে জানালা বন্ধ করেছিল। হতে পারে লিয়াই খুলেছে। মেয়েটা এমনিতেই নিরালা হাওয়া পছন্দ করে। মেহের নিঃশ্বাস ফেলে নিজেকেই বোঝালো, হাসলো, আপন মনেই বিড়বিড় করলো, এই মেয়েটাও না। জানালার পর্দাগুলো প্রবল দমকে দুলছে, যেন কেউ সজোরে জানালায় শ্বাস ফেলছে। না, এটা বাতাস নয়। সে ধীর পায়ে জানালা বন্ধ করার উদ্দেশ্যে এগোলো, কিন্তু কিছু একটা দেখে আচমকাই থমকে গেল। তার হাত পা অবশ হয়ে আসলো, কারণ জানালার ওই পাশে ঘন আঁধারে দুটি ছায়া স্পষ্ট নড়ছে। মানুষের ছায়া। মেহেরের ঠোঁট শুকিয়ে এলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চোখ দুটো স্থির হয়ে গেল। সামনের দেওয়ালে জানালার ওপারে দুটি ছায়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নিছক ছায়া নয়, ছায়া দুটো নিশ্চল দাঁড়িয়ে, কিন্তু হাতে কিছু একটা চকচক করছে। ছুরি। তার হৃৎপিণ্ড একটা বিগড়ে যাওয়া ঘড়ির মতো কেবল থেমে যেতে চাইছে। শরীরের ভেতর হিম শীতল কিছু যেন রক্ত চুষে নিচ্ছে। কেউ এসেছে, কেউ এখানে ঢুকতে চাইছে তার জন্য। মেহের পেছনে সরে এলো। তার পা খাটের কাঠে ঠেকে গেল, আর ধপ করে বসে পড়ল সে। কপালের পাশ দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে নামছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছে। কেউ আসছে। কারা? কেন? তার হাত পা কাঁপতে কাঁপতে লিয়াকে ধরার চেষ্টা করলো। কোনোভাবে তার বাহু চেপে ধরে চাপা স্বরে ডাকলো, লিয়া, লিয়া, ওঠ। লিয়া ঘুম জড়ানো চোখ মেলে তাকিয়েই চমকে উঠল। মেহেরের চোখে আতঙ্কের ছায়া, নিঃশ্বাস অপ্রকৃতস্থ, সারা শরীর ঘামে ভিজে গেছে। তুই তুই এভাবে কাঁপছিস কেন? মেহের কোনো কথা বলল না, শুধু জানালা দিয়ে কাপা আঙ্গুল তুলে ইঙ্গিত করলো। লিয়া চোখ ঘুরিয়ে তাকিয়েই হাসলো। আরে, এই জন্য পর্দা উঠছে আর তুই ভয় পেয়ে গেছিস? মেহের হতভম্ব হয়ে তাকালো, কিন্তু না, সে স্পষ্ট দেখেছে। সেখানে দুটো ছায়া ছিল, হাতের ছুরির ধার চকচক করছিল। তুই এখনো ছোট বাচ্চার মতোই ভয় পাস? কিছু তো নেই, শুধুই বাতাস। লিয়ার কথায় মেহেরের নিঃশ্বাস আটকে গেল। সে আবারও জানালার দিকে তাকালো। সেখানে তো ছিল, সে দেখেছে দুটি ছায়া ছিল, হাতে ছুরি, কিন্তু এখন কিচ্ছু নেই। মেহেরের বুক ধক করে উঠল। এমন হতে পারে না। তার দৃষ্টি ভ্রম হয়নি, সত্যি কেউ ছিল, কেউ এসেছিল। সকালটা ধীর লয়ে এগিয়ে আসছে, কিন্তু মেহেরের কাছে রাতের ক্লান্তি এখনো দেহ মনে ঝুলে আছে। ঘুমহীন চোখে সে তাকিয়ে আছে কর্তার দিকে, যিনি একটানা কথা বলে যাচ্ছেন, গলায় এক অদ্ভুত দৃঢ়তা। তোমার সিদ্ধান্ত এটাই, তাই তো? মেহেরের কণ্ঠ নিঃশব্দে কেঁপে উঠল, তবুও দৃঢ় রইল। হ্যাঁ, আমি আরহাম ছাড়া এখানেও সেফ নই। এতদিন আমি আশেপাশে এইসব দেখিনি, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে অনুভব করি ওরা আমাকে ছুঁতে চাইছে। কর্তা দীর্ঘশ্বাস ফেললেন, গলায় সামান্য সংশয়। হতে পারে আরহামই তোমাকে গোলাচ্ছে। মেহেরের চোখ মুহূর্তেই রাগে জ্বলে উঠল। আপনি সবসময় ওনাকে কেন কেন্দ্রবিন্দুতে আনেন?
উনি যদি জানতেন আমি বিপদে, তাহলে কোনোদিনও এখানে তিনি আমাকে রেখে যেতেন না। কর্তা কিছু একটা বলতে চাইলে, কিন্তু তার আগেই দরজা থেকে ভারী গভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো, আপনি মেহেরকে জোর করছেন কেন? ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। সবাই একসঙ্গে দরজার দিকে তাকাতেই সেখানে দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত ছায়াটা স্পষ্ট হলো আরহাম। তার তীক্ষ্ণ চোখ মেহেরকে খুঁজে নিল। এক ঝলক দেখেই সে যেন কিছু বুঝে গেল। মেহেরের ক্লান্তি, দোলাচল, অথচ নির্ভরতার ছাপ তার মুখে স্পষ্ট। আরহামের চোখ স্থির, দৃঢ় অথচ আশ্বাসে ভরা। সে ধীর পায়ে এগিয়ে এলো। তার ভারী বুটের শব্দ ঘরের নিস্তব্ধতাকে টুকরো করে দিল। মেহের, চলো। এক মুহূর্তও দেরি করল না মেহের। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল আরহামের দিকে। যাওয়ার সময় একবার পেছন ফিরে কর্তার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত বেদনা। আসি কর্তামশাই। কর্তা ঠোঁট নাড়ালেন, কিছু বলতে চাইলেন, কিন্তু মেহের আগেই মুখ ফিরিয়ে নিল। নিজের মনেই আওড়ালো, আমাকে ক্ষমা করবেন কর্তামশাই, আমার হাতে আর কোনো উপায় নেই। এরপর আরহামের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, চলুন। আরহাম একটু হাসল, ধীর অথচ দৃঢ় ভঙ্গিতে একপাশে সরে গিয়ে মেহেরকে পথ করে দিল। তারপর এক পলক পেছনে তাকালো কর্তার দিকে। সেই দৃষ্টি ছিল বিদ্ধ করার মতো। তার হাসির গভীরে এক অদৃশ্য চ্যালেঞ্জ লুকিয়েছিল, যেন নির্বাক ভাষায় বলে দিল, আটকাতে পারবেন না কিছুই। আশ্রম থেকে ফিরে আসার পর মেহেরের মনে এক অজানা অস্থিরতা। সে দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। গভীর শ্বাস নেয়, যেন বুকের ভেতর জমে থাকা অস্বস্তিটাকে প্রশমিত করতে চায়। কিন্তু মনের অস্থিরতা বাড়তেই থাকে। সে দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে হাত বাড়ায় পুরানো সেই ফাইলের দিকে। ফাইলটা হাতে নিতেই এক রকম স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন হারিয়ে যাওয়া কিছু ফিরে পেয়েছে। তবে ফাইলের কাভারটা দেখে তার ভুরু কুঁচকে যায়। আগের ফাইলে তার নামের লেখার ধরনটা কিছুটা অন্যরকম ছিল। এখন এটা কেমন যেন অদ্ভুত লাগছে। মেহের এক মুহূর্ত ভেবে নেয়, হয়তো ওই দিন তাড়াহুড়োই সব ভালো করে দেখেনি, হয়তো চোখের ভুল, কিন্তু মনের ভেতর এক অস্বস্তি থেকেই যায়। সে ধীরে ধীরে ফাইল খোলে। চোখ আটকে যায় প্রথম পাতায়। বাংলাদেশ সেনাবাহিনী, কনফিডেন্সিয়াল রিপোর্ট, সাবজেক্ট প্রোটেকশন অর্ডার ফর মেহের। মেহেরের নিঃশ্বাসে ধরা পড়ে যায়। তার চোখ দ্রুত নেমে আসে পরের কিছু বাক্যে, মেহের, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তোমার চারপাশে শত্রু, আমি আমার প্রাণ থাকতে তোমাকে সম্পূর্ণ রক্ষা করব। আমি কর্তামশাইকে বিশ্বাস করি না। আশ্রমে একা রেখে তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আমি না থাকলে তুমি কতটা বিপদে পড়তে পারো সেটা কল্পনাও করতে পারবে না। মেহেরের চোখের সামনে মুহূর্তেই সবকিছু ভেসে ওঠে। প্রথমবার যেদিন সে বিপদে পড়েছিল, তখনও আরহাম ছিল পাশে। আশ্রমে থাকতে গিয়েও প্রতিবার ছায়ার মতো সে তাকে আগলে রেখেছে। যখনই সে ভয় পেয়েছে, আরহাম ছিল। হঠাৎ করেই মনে হতে থাকে সব কিছুই হয়তো সত্যি। আরহামই হয়তো সত্যি তাকে রক্ষা করার জন্য এত দূর এগিয়ে গেছে। তার মনে আর কোনো সন্দেহ থাকে না। এই লোকটা সব সময় তার জন্যই ছিল, তার সুরক্ষার জন্য, তার জীবনের জন্য। তার ভেতর ধীরে ধীরে এক অদ্ভুত দুর্বলতা কাজ করতে শুরু করে। কেমন যেন এক আকর্ষণ, এক মায়ার বাঁধন, যা সে নিজেও বুঝতে পারে না। আরহামকে সে কখনোই এই দৃষ্টিতে দেখেনি, কিন্তু এখন মনে হচ্ছে সে ছাড়া সত্যি তার আর কেউ নেই। হয়তো মেহের এই বিভ্রান্তি একসময় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিতে শুরু করবে। রাতটা আজ অন্যরকম। আকাশ জুড়ে তারার মেলা, কিন্তু চারপাশটা নিস্তব্ধ, একটু বেশিই নীরব। বাতাস থমথমে হয়ে আছে, যেন কিছুর অপেক্ষা রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে মেহের। আজ সে শাড়ি পরেছে, আঁচল এক পাশে রাখা, চুলে দুই একটা এলোমেলো অংশে গালের পাশে এসে লুটিয়ে পড়েছে। নিজের প্রতিচ্ছবিটাই যেন আজ অচেনা লাগছে।
নিজেকে প্রশ্ন করে, এই মেহের কারোর ভালোবাসা পাওয়ার আশায় এমন করবে? এই অনুভূতি তার জন্য নতুন, অদ্ভুত। এ কোন মেহের? সে অপেক্ষায় আছে। শাড়ির আঁচল হালকা বাতাসে উঠছে। মেহের তাকিয়ে থাকে দৃষ্টি সীমার শেষ প্রান্তে, গেটের দিকে। আরহাম কখন আসবে? মানুষটা প্রতিদিন তার জন্য এত দূর পথ পাড়ি দেয়, এত ঝুঁকি নেয়। তার জন্য তো সে অপেক্ষা করছে, একসাথে খাবে বলে। হঠাৎ অদূরে পাশের ঝোপ নড়ে ওঠেল। একটা টানটান অনুভূতি ছড়িয়ে পড়ল বাতাসে। মেহেরের বুক ধক করে উঠল। কেউ আছে। পাতার ফাঁকে ফাঁকে কিছু যেন নড়ছে, আলো আঁধারির ফাঁকে। ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। দূর থেকে আসা ফিসফিস শব্দ শুনতে পেল সে। চাপা গলায় কেউ কথা বলছে। তার গলা শুকিয়ে এলো। দুই পা পিছু হটতেই গেটের সামনে গাড়ির তীব্র আলো পড়ে চারপাশ আলোকিত হয়ে উঠল। আরহাম! গাড়ির ব্রেক কষার শব্দে পুরো পরিবেশ যেন থমকে গেল। আর আশ্চর্য, ঠিক তখনই ঝোপের সেই ফিসফিস আওয়াজগুলো যেন বাতাসে মিলিয়ে গেল। মেহের শ্বাস ফেলল। তার চারপাশ যেন এক লহময় সুরক্ষিত হয়ে উঠল। আরহামের ভারী বুটের শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো পাথরের মেঝেতে। সামরিক পোশাকে দৃঢ় দৃষ্টি নিয়ে গাড়ি থেকে নামলো সে। ক্লান্ত দেখাচ্ছে, চোখের নিচে গভীর ছায়া, কিন্তু মুখের কাঠিন্য একটুও বদলায়নি। কোনো দিকে না তাকিয়ে ঘরের ভেতর ঢুকে গেল, যেন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরও সতর্ক দৃষ্টি হারায়নি। মেহের বারান্দা থেকে সরে এলো, ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। আরহাম পা বাড়াচ্ছে, শক্ত চোয়ালে, চোখে মুখে গম্ভীর ভাব। মেহের তার সামনে এসে দাঁড়ালো। আরহাম থেমে গেল। মেহেরের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। মেহের নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। তারপর নরম গলায় বললেন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি খাবো না। একটা ভারী শূন্যতা ছড়িয়ে গেল বাতাসে। আরহাম চলে যেতে নিতেই মেহের কেমন একটা অদ্ভুত সাহস সঞ্চার করে বলল, আমি খাইনি, অপেক্ষায় ছিলাম। একটা মুহূর্ত নীরবতা। আরহাম থমকে দাঁড়ালো, তারপর সংক্ষিপ্ত উত্তর দিল, আসছি, বলেই নিঃশব্দে রুমের দিকে পা বাড়ালো। মেহের তাকিয়ে রইল, চোখে একরকম অদ্ভুত প্রশান্তি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চিলতে হাসি ফুটে উঠল। আরহাম হাঁটতে হাঁটতে সামান্য মাথা নিচু করলো। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যের হাসির আভাস। মেহের দেখল, সেই হাসিটা যেন তাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে, এক অজানা অর্থপূর্ণ, এক অনির্বাচনীয় রহস্যের ঘেরা হাসি। সকালটা আজ অদ্ভুত রকমের স্নিগ্ধ। মেহের ঘুরে ঘুম ভাঙতেই অনুভব করলো বাতাসের মধ্যে যেন এক ধরনের মায়াবী শীতলতা মিশে আছে। তার ছোট্ট ঘরটায় জানালা দিয়ে রোদের সোনালি আলো ঢুকে আসছে তীর্যকভাবে। ধুলোর কণাগুলো উড়িয়ে এক অপার্থিব উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। চোখের পাতায় আলোয় ঝিলমিল আঘাত লাগতেই সে উঠে বসল। তারপর ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দায় এসে দাঁড়াতেই এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল বিস্তীর্ণ সবুজের গালিচার ওপর ছড়িয়ে থাকা ছোট ছোট মাটির ঘরগুলোকে। এখানে দাঁড়িয়ে দেখলে ক্ষুদ্র মনে হয়, যেন মাটির গভীর থেকে জন্ম নেওয়া কোনো অনুচ্চারিত ইতিহাসের নীরব সাক্ষী। দূরে কুয়াশার আবরণ সরিয়ে হালকা দেখা যাচ্ছে আশ্রমের দেওয়াল, সেই চেনা দেওয়াল, যে দেওয়ালের ভেতরেই লিয়া রয়েছে। হঠাৎ মেহেরের মনে পড়ে গেল, আজ লিয়ার জন্মদিন। আজ সে 18তে পা রাখবে। আশ্রমের নিয়ম অনুযায়ী 18 হলে মেয়েদের সেখান থেকে চলে যেতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কখনো কাউকে বিদায় জানিয়ে যায় না, বরং একদিন হুট করেই হারিয়ে যায়, যেন তারা কোনোদিন ছিলই না। তাদের অস্তিত্ব কেবল আশ্রমের মেঝেতে পড়ে থাকা ক্ষীণ স্মৃতির মতো, যা ধীরে ধীরে মুছে যায়। মেহেরের গলায় একটা চাপা কষ্টের ঢেউ ওঠে এলো। লিয়াও কি আজ চলে যাবে? কোথায় যাবে সে? কেমন করে থাকবে? কয়েকদিন ধরেই তো এই চিন্তায় ছিল মেয়েটা।
মেহের গভীর একটা নিঃশ্বাস নিল। সে আরহামের সাথে কথা বলবে, লিয়াকে কোথাও যেতে দেবে না, একটা কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিবে, অন্তত একবার একবার তার জন্মদিনটা সেইভাবে পালন করবে যেমনটা অন্য কেউ কখনো করেনি। কিন্তু তার আগে দরকার আরহামের অনুমতি, যেন লিয়াকে এখানে এনে তার সঙ্গেই রাখতে পারে। বাতাস ধীরে ধীরে বইছে, দূরে কোথাও বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে। মেহের এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীর পায়ে সরে এলো বারান্দা থেকে। মেহের ঘর থেকে বেরিয়ে এলো। সকালটা আজ অন্যরকম উচ্ছ্বাসে ভরা। খালার হাতে হাতে নিজের সবচেয়ে পছন্দের নাস্তা বানালো সে, মন দিয়ে যত্ন নিয়ে। মনে হচ্ছিল আজকের সকালটা অন্যরকম হতে চলেছে। ট্রেতে সাজানো খাবার নিয়ে এসে এগিয়ে গেল আরহামের রুমের দিকে। দরজার কাছে এসে হঠাৎই পা থমকে গেল আরহামের। রুমটা এত পরিপাটি, এতটা শৃঙ্খলাবদ্ধ যে এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে রইল। সামরিক শৃঙ্খলার নিখুঁত ছোঁয়া যেন প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। মেহের নিঃশব্দে উকি দিল। রুমের এক পাশে দাঁড়িয়ে আছে আরহাম, সামরিক পোশাক পরছে, বুটের ফিতে শক্ত করে বাঁধছে, কানে ব্লুটুথ লাগানো। তার প্রতিটি গতিবিধির মধ্যে এক অনায়াস দৃঢ়তা, এক নির্ভরযোগ্যতা, যা অজান্তেই মেহেরের বুকের ভেতর কোথাও এক মোহ সৃষ্টি করে। এই মানুষটা কতটা দূরের, অথচ কেমন সহজেই যেন হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। আরহামের ঠোঁট নড়ছে। ব্লুটুথের ওই পাশে কোনো গম্ভীর আলোচনা চলছে। সংক্ষিপ্ত অথচ দৃঢ় বাক্যগুলোর প্রতিটি উচ্চারণ যেন দায়িত্বের ওজন বহন করে। হঠাৎ সে পিছু ফিরে তাকালো। তার গাঢ় দৃষ্টি এসে থামল মেহেরের ওপর। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। ব্লুটুথের অপর পাশ চেপে সে সংযোগটুকু সামরিকভাবে বন্ধ করল, ভুরু কুঁচকালো। মেহের দরজার পাশে দাঁড়িয়ে মাথা সামান্য কাত করে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলো, আসবো? আরহামের ভুরু ভাঁজ গভীর হলো। তুমি? মেহের চোখ টিপে হাসলো। হ্যাঁ, আসতে পারি না বুঝি? আরহাম কোনো উত্তর না দিয়ে কেবল জানতে চাইল, কিছু বলবে? মেহের ট্রের ওপর রাখা প্লেটটা সামনের দিকে বাড়িয়ে ধরল। আপনার জন্য, খেয়ে নিন। আরহাম একদিকে হাতঘড়ির চাবি ঘোরাচ্ছিল, অন্যদিকে গম্ভীর কণ্ঠে জানালো, সকালে আমি ভারী খাবার খাই না। মেহের বিস্মিত হলো, চোখ বড় করে তাকিয়ে বলল, সে কি? আরহাম শান্ত চোখে তাকালো। মানে? মেহের দুই হাত কোমরে রেখে বলল, মানে এই যে, আমি তো শুনেছি সামরিক লোকেরা স্বাস্থ্য সচেতন, খাবারের ব্যাপারে তারা 100-তে 100, আর আপনি তো দেখি তেমন খানই না। আরহামের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল। খাই না কে বলল? মেহের ভুরু উঁচিয়ে বলল, আমি চোখে দেখেছি, কালও তো তেমন খাননি, এখনও খাচ্ছেন না। আরহাম সংক্ষেপে বলল, কাল আমি খেয়ে এসেছি, আমি অপেক্ষায় ছিলাম। খেয়ে এসেছেন কেন তাহলে? হুট করেই অপেক্ষা করলে আমি তো জানবো না, তাই না? মেহের ভুরু কুঁচকে বলল, আচ্ছা, এগুলো খেয়ে নিন তাহলে। আরহাম এক ঝলক প্লেটের দিকে তাকিয়ে বলল, তুমি বানিয়েছ? মেহের হেসে মাথা নিচু করল, লজ্জার ভান করে বলল, হ্যাঁ, খেয়ে বলুন না কেমন হয়েছে। আরহাম প্লেটটা হাতে নিল। প্রথম চামচ মুখে তুলতে না তুলতেই মেহের চঞ্চলভাবে বলতে শুরু করলো, জানেন, এটা আমি খুব ভালো বানাই। আশ্রমের সবাই খেয়ে একদম পঞ্চমুখ হয়ে যায়। তারপর কর্তা। আরহাম এক চামচ মুখে পুরে থামিয়ে দিল তাকে। খেয়ে বকবক করছো নাকি না খেয়ে? মেহের হাসলো, হ্যাঁ, আমি টেস্ট করে দেখেছি তো। অল্প বানিয়েছি তো। অল্প বানিয়েছো কেন? সরঞ্জাম কি কম ছিল? আরহামের কথায় মেহের ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কোনো মতে মিনমিনিয়ে জবাব দিল, না মানে। আরহাম প্লেটটা একটু এগিয়ে দিল, গম্ভীর গলায় বলল, আমি এক পাশ থেকে খেয়েছি, অপর পাশটা তুমি খেয়ে নিও। মেহের প্লেটের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনি চাইলে আপনার পাশটুকু খেতে আমার দ্বিধা নেই। আরহাম প্রতি উত্তর না করেই আলমারির দিকে তাকিয়ে যেতে নিতেই মেহের বাধা দিল, কেমন হয়েছে বললেন না তো? আরহাম আলমারি খুলে ফাইলটা বের করতে করতে সংক্ষিপ্ত উত্তর দিল,
ভালো হয়েছে। তারপর আর কোনো কথা না বলে নিজের কাজে মনোযোগ দিল। মেহের দাঁড়িয়ে রইল এক ধরনের প্রশান্তি নিয়ে। মেহেরের হুট করেই মনে এলো, আরহাম এমন কেন, এতটা শুষ্ক, এতটা অন্যমনস্ক। সে আর একটু এগিয়ে গেল, গভীর দৃষ্টি নিয়ে তাকালো আরহামের দিকে। আচ্ছা, আপনি এমন কেন? আরহাম ফাইলের পাতা উল্টানোর মাঝেই সংক্ষিপ্ত স্বরে বলল, মানে? মেহের এবার দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন? আমার কি আদৌ এখানে থাকা উচিত? আমাকে কি আপনি রাখতে চান নাকি না? আরহাম এবার ফাইল বন্ধ করলো, চোখ তুলে এক দৃষ্টিতে তাকালো মেহেরের দিকে। তার গলায় কোনো আবেগ নেই, কিন্তু প্রতিটি শব্দে এক অদৃশ্য গম্ভীর্যতা দেখা গেল। আমি দায়িত্ব নিয়েছি মেহের, আর আমি দায়িত্ব থেকে পালাই না। কোনো বাড়তি কথা নেই, কোনো অহেতুক আবেগের প্রকাশ নেই, তবুও এই বাক্যে যেন শূন্যতার ভেতর এক দৃঢ় আশ্বাস মিশে আছে। বলেই সে টেবিলের উপরে রাখা সামরিক ক্যাপটি তুলে নিল। ক্যাপটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। মেহের তাকে আটকালো। বলছি, লিয়া 18তে পা দিয়েছে আশ্রমের নিয়ম অনুযায়ী। ওকে এখন বেরিয়ে যেতে হবে। আমি কি ওকে এখানে আমার সঙ্গে রাখতে পারি? পরে না হয় কিছুর একটা ব্যবস্থা। মেহেরের কথা শেষ হওয়ার আগেই আরহাম নিঃসংকোচে বলে উঠল, সমস্যা নেই, রাখতে পারো। তার স্বভাবসিদ্ধ দৃঢ়তায় যেন কোনো দ্বিধার লেশ মাত্র নেই। এই মানুষটার কাছে কিছু চাওয়া লাগে না, কোনো অনুরোধ করার প্রয়োজন হয় না। সে যা করার নীরবে নিভৃতে করে দেয়। আরহাম দরজা খুলে বেরিয়ে গেল। ভারী বুটের গম্ভীর শব্দ করিডোরে প্রতিধ্বনিত হলো। মেহের তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে, চোখে এক রাশ বিস্ময়। এত সহজে রাজি হয়ে গেলে? তার ভেতর এক ধরনের প্রশান্তি খেলা করলো। লিয়া নিশ্চয়ই খুব খুশি হবে। এখন তার একটাই কাজ, লিয়াকে সারপ্রাইজ দিতে হবে। সে এক মুহূর্তও দেরি না করে কেক বানানোর প্রস্তুতি নিতে গেল। সন্ধ্যায় লিয়ার কাছে গিয়ে সারপ্রাইজ দেবে সে। বিকেল ফুরিয়ে আসছে, সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আকাশের কোণে কোণে গাঢ় নীলের ছায়া পড়তে শুরু করেছে। এক ঝাঁক নামহীন পাখি দূর আকাশে গোধূলির আলোর নিচে ঝাঁক বেঁধে উড়ছে। শুকনো পাতাগুলো মাটিতে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, যেন প্রকৃতির বুকেও এক অজানা বিষণ্ণতা নেমে এসেছে। মেহেরের ভেতরে এক অদ্ভুত শূন্যতা বাজছে। সন্ধ্যা নামার মুহূর্তটা তার কাছে এখন বিভীষিকার মতো। সেই রাতের বিয়ের ঘটনার পর থেকে সন্ধ্যাও তার কাছে রাতের মতো ভয়ঙ্কর মনে হয়। এক অস্পষ্ট আতঙ্ক বুকের ভেতর শিকড় গাড়ছে। সারাটা দিন কেক বানানোর প্রস্তুতিতে কেটে গেছে। প্রথম কেকটা নষ্ট হওয়ায় অনেকটা সময় নষ্ট হয়েছে, লিয়া নিশ্চয়ই অপেক্ষায় ছিল। মেহেরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তবু সে নিজেকে সান্ত্বনা দিল, আর দেরি নয়, এবার লিয়াকে সঙ্গে নিয়ে আসবে সে। কেক হাতে দ্রুতপদে বেরিয়ে পড়ল মেহের। গাছের পাতার ফাঁক দিয়ে সন্ধ্যার ম্লান আলো মাটিতে ছড়িয়ে পড়ছে। পথের ধুলো হালকা বাতাসে উড়ছে। আশ্রমের দিকে যেতে যেতে এক অদ্ভুত শিহরণ বইতে থাকল তার শরীরে। যেন আশ্রমের পরিবেশটাও আজ ভিন্ন। মেহের দরজার সামনে গিয়ে থমকে দাঁড়াল। আশ্রম নিস্তব্ধ, আশ্চর্য রকম নিস্তব্ধ। গাঢ় অন্ধকার নেমে আসছে চারদিকে। আশ্রমের সেই চেনা আলোর ছটা কোথায়? মনে হলো সময় এখানে থমকে গেছে। হাতের কেকটা শক্ত করে ধরে আশ্রমের ভেতরে ঢুকল মেহের। তার চোখ চারপাশে খুঁজে বেড়াল লিয়াকে। লিয়া নেই, কোথাও নেই। মেহেরের নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে একে একে সবাইকে জিজ্ঞেস করল। কেউ কিছু জানে না। কেউ লিয়াকে কোথাও যেতে দেখেনি, কেউ তার কোনো চিহ্ন খুঁজে পায়নি। আগের মেয়েদের মতো সেও হুট করেই উধাও হয়ে গেছে। কিন্তু কিভাবে? কেন? লিয়া তো মেহেরকে না জানিয়ে কোথাও যেতে পারে না। মেহেরের কানে এখনো বাজছে লিয়ার সেই খুশি কণ্ঠ, তুই বলছিস আমাকে তোর এখানে থাকতে দিবি? সত্যি? আশ্রমের মেয়েরা একে একে বলতে লাগল, আমরা প্রতিদিনের মতোই রাতে ঘুমিয়েছি। লিয়াও স্বাভাবিক ছিল। কিন্তু সকালে উঠেই দেখি লিয়ার খাট খালি। কোথাও নেই সে।
হুট করে হারিয়ে গেল। মেহেরের বিশ্বাস হচ্ছে না। সে চারপাশে উন্মত্তের মতো তাকাচ্ছে। হাতে ধরা কেকের দিকে তাকিয়ে তার গলা শুকিয়ে এলো। এই কেকটা লিয়া দেখলে নিশ্চিত কেঁদে ফেলত। এতটা খুশি হতো। কিন্তু লিয়া তো কোথাও যাওয়ার মেয়ে না। তার কোনো গন্তব্য নেই। আশ্রমই ছিল তার একমাত্র ঠিকানা। তাহলে কোথায় গেল? মেহেরের ভেতরে দমচাপা কান্না উঠে এলো। সে দ্রুত কর্তার ঘরের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর রাগ আর আতঙ্ক একসঙ্গে খেলা করছে। অনেক প্রশ্নের উত্তর দিতে হবে আজ ওনাকে। আকাশে সূর্য অস্তমিত। পশ্চিম দিগন্তে রক্তিম আভা, সেই আভার নিচে নিঃশব্দে ঘনিয়ে আসছে রাতের ছায়া। আশ্রমের বাতাসে কেমন একটা অদ্ভুত শীতলতা, যেন সবকিছু এক মুহূর্তের জন্য থমকে গেছে। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল, সেই শব্দ আশ্রমের নীরবতার বুকে চাবুকের মতো আঘাত করল। মেহের মেঝেতে বসে আছে। তার হাত থেকে গড়িয়ে পড়া কেকটার উপর ধুলো জমতে শুরু করেছে। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে, যেন চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। বাতাসের সঙ্গে মিশে থাকা নিমগাছের পাতা ঝরে পড়ল, ধীর, নীরব। কর্তা আবার পত্রিকার পাতা উল্টালেন, তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। যেন এই মুহূর্তটা তার কাছে অপ্রাসঙ্গিক, এই পরিস্থিতি তার গণ্ডির বাইরের কিছু। লিয়া কই? কর্তা চেয়ারে বসেছিলেন, হাতের পুরনো পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। তার দৃষ্টি পত্রিকার উপরই রইল, মেহেরের কথায় তার কণ্ঠে এক ফোঁটাও ভাবান্তর নেই। আমি কি জানি? মেহেরের রাগে হাত কাঁপছিল। সে এক ধাপ এগিয়ে এলো, আপনি নিশ্চয়ই কিছু জানেন। অন্য মেয়েরা চলে গেলেও লিয়া আমাকে কিছু না বলে যাবে না। আমি জানি না কিছু। আপনি মিথ্যে বলছেন। মেহেরের কণ্ঠ স্বাভাবিকের চেয়ে নিচু, কিন্তু শব্দগুলো ধারালো। কর্তা এবারও চেয়ে দেখলেন না, শুধু নিষ্পৃহ স্বরে বললেন, সন্দেহ করতে শেখো না, মেহের। সন্দেহ মানুষকে ধ্বংস করে। সন্দেহ নয়, এটা বিশ্বাস। মেহেরের চোখ দুটো অস্বাভাবিক জ্বলে উঠল। আমার বিশ্বাস, লিয়া আমাকে কিছু না বলে কোথাও যাবে না। আপনি জানেন সে কোথায়? কর্তা আবার পত্রিকায় চোখ বুলিয়ে বললেন, আমি কিছু জানি না। আপনি জানেন। মেহের ফিসফিস করে বলল, গলায় অস্পষ্ট কাঁপুনি। নিশ্চয়ই আপনিই এর পেছনে আছেন। না হলে পরপর এতগুলো মেয়ে। ভুলের মাঝেই থাকো তুমি। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। যেন আশ্রমের দেয়ালগুলো পর্যন্ত শুনে ফেলেছে কথাগুলো। বাতাসটা আরো ভারী হয়ে উঠল, পাতা নড়তে চাইলেও যেন সাহস পাচ্ছে না। কর্তা এবার ধীরে ধীরে পত্রিকাটা ভাঁজ করলেন। তারপর মেহেরের দিকে তাকালেন, চোখে একটা স্থির শীতলতা। যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না। কর্তার কণ্ঠে অদ্ভুত এক চাওয়া পাওয়ার বাইরে থাকা অনুভূতি। এরপর থেমে আবার বললেন, তোমার লিয়াও ফিরবে না। মেহেরের শরীর কেঁপে উঠল। বুকের ভেতর শূন্যতা হুহু করে উঠল, যেন কেউ সমস্ত আলো নিভিয়ে দিয়েছে তার সামনে। কেন? কেন? কর্তার ঠোঁটের কোণে একটুখানি রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি নিজেই উত্তর খুঁজে নাও, মেহের। যদি সাহস থাকে। তারপর তিনি উঠে দাঁড়ালেন, ধীর অথচ দৃঢ় পদক্ষেপে চলে গেলেন ভেতরের দিকে। মেহের দাঁড়িয়ে রইল। শীতল বাতাস তার গায়ে ধাক্কা দিচ্ছে, চারপাশে ক্রমেই অন্ধকার গাঢ় হচ্ছে। দূরে একঝাঁক বাদুড় উড়ে গেল, রাতের আকাশে তাদের ছায়াগুলো মুহূর্তের জন্য ভেসে উঠল, তারপর হারিয়ে গেল চিরকালের মতো। মেহের জানে, এই আশ্রমের দেয়ালের ভেতরে কিছু আছে। কিছু একটা যা সে জানে না, যা হয়তো জানতেও চায় না, কিন্তু যেটা তাকে জানতে হবে। লিয়া হারিয়ে গেছে। কিন্তু কেন? কোথায়? আর এই আশ্রমে এমন কি আছে, যা কর্তা চেপে যেতে চাইছেন? সন্ধ্যার অন্ধকার নেমে এলো, আর তার সাথে সাথে নেমে এল এক অজানা আতঙ্ক। মেহের জানে, এই রাতে সে ঘুমোতে পারবে না। রাত গভীর। আকাশ জুড়ে চাঁদের আলো, অথচ সেই আলোও যেন কেমন নিস্তেজ, ম্রিয়মান। ঘরের চারপাশ নিস্তব্ধ, গা ছমছমে। দূরে কোথাও রাতচরা পাখির বিষণ্ণ ডাক ভেসে আসছে, ঘাসের উপর শিশিরের বিন্দুগুলো চাঁদের আলোয় ক্ষীণ দীপ্তি ছড়াচ্ছে। বাতাসে একটা অজানা আতঙ্ক, যেন রাত নিজেই কিছু লুকিয়ে রেখেছে। আরহাম দরজা খুলে ভিতরে পা রাখতেই মেহের তার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল।
হঠাৎ আকস্মিক ধাক্কা পেয়ে আরহাম থমকে দাঁড়াল, স্তব্ধ, বিস্মিত। শরীরটা অনড়, কিন্তু হৃদয়টা যেন একটু ধাক্কা খেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে অবশেষে নিচু স্বরে বলল, কি হয়েছে মেহের? মেহের ফুপিয়ে উঠল, তার কাঁধ কাঁপছে। লিয়া নেই। আরহামের ভ্রু কুঁচকে গেল। নেই মানে? লিয়া কোথায়? আমি জানি না। মেহেরের কণ্ঠে অসহায়তা। তুমি না সকালে লিয়াকে এখানে আনার অনুমতি নিয়েছিলে? হ্যাঁ, তারপর আমি গিয়েছিলাম, কিন্তু লিয়াকে পাইনি। জানেন, এরকম আগেও হয়েছে। অন্যদের বেলায় হলেও লিয়া এমন করবে আমি বিশ্বাস করি না। লিয়ার কোথাও যাওয়ার জায়গা নেই। বলতে বলতেই মেহের ডুকরে কেঁদে উঠল। তার শরীরটা কেঁপে উঠছে, যেন সমস্ত ভরসা ভেঙে পড়ছে সামনে। আরহাম গভীর কিছু ভাবছিল। তার চোখে মুখে চিন্তার ছাপ, ঠোঁট শক্ত হয়ে গেছে। তবে অবচেতনেই, নিজের অজান্তেই, তার হাতটা মেহেরের মাথার ওপর গিয়ে পড়ল, একটা স্নিগ্ধ স্পর্শ, যার অর্থ সে নিজেও জানে না। মেহের আরহামের বুকে আরও গুটিয়ে গেল, যেন আশ্রয় খুঁজছে। আরহাম স্থির দাঁড়িয়ে রইল। একটা দ্বন্দ্ব খেলা করছে তার ভেতরে, একদিকে পেশার কঠিন শৃঙ্খলা, আর অন্যদিকে এক মেয়ের অসহায় কান্না। নিজের মনেই ফিসফিস করে উঠল, এই তুমি আমায় কোন পথে নিয়ে যাচ্ছ মেহের? আমি তো এমন কিছু চাইনি। তার শরীরের প্রতিটা স্নায়ু টানটান, অথচ বুকের গভীরে কেমন এক শীতল আগুন জ্বলছে। শান্ত হও, আরহাম মৃদু স্বরে বলল। থেমে আবার শুধালো, লিয়া ভালো থাকবে হয়তো? আমার মনে হয় কর্তা জানে। মেহেরের কথায় আরহাম এক দণ্ড চুপ করে রইল, তারপর মেহেরকে রুমে নিয়ে গিয়ে ধীরে ধীরে খাটে শুয়ে দিল। তাকে শুয়ে দিয়ে আরহাম উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহের তার হাত ধরে ফেলল। ছোট্ট বিড়ালছানার মতো গুটিয়ে তার হাতের মধ্যে এসে শুয়ে পড়ল। আমার ভয় করছে। আমার পাশে থাকুন। আরহাম কিছু বলল না, কেবল নিঃশ্বাস ফেলল গভীরভাবে, যেন এই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, আমি আছি। তুমি নিশ্চিন্তে ঘুমাও মেহের। মেহের আরও কাছে সরে এল। সেই মুহূর্তে, অবচেতনে, আনমনে, এক শ্বাসরুদ্ধকর স্বীকারোক্তি বেরিয়ে এল আরহামের ঠোঁট থেকে। আমার ছায়ায় থাকো মেহের। আলো তোমার জন্যই থাকবে, অন্ধকার আমার জন্য। আরহাম নিজেই থমকে গেল। কি বলল সে? এমন তো হওয়ার কথা ছিল না। তার মানে তার বাবাই ঠিক ছিল? সে কি পেশার বাইরে নিজের গণ্ডি পার করে ফেলছে? তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে, যেন এক তীব্র টান তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। আরহাম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহেরের ঘুমন্ত মুখে অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে আছে, কিন্তু তার বুকের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছে। সে মেহেরের গলায় থাকা ছোট্ট লকেটটার দিকে তাকাল। লকেটটা চাঁদের ম্লান আলোয় চিকচিক করছে। সেই রোশনির আড়ালে যেন এক গভীর সত্য লুকিয়ে আছে, যা সে এখনো জানে না। আরহামের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো। এই লকেটটা সে আগেও দেখেছে। একবার নয়, অনেকবার। কিন্তু আগে কখনো এত গভীরভাবে লক্ষ্য করেনি। সে ধীরে ধীরে নিচু হল, লকেটের ওপরে আঙুল ছোঁয়াল। ঠান্ডা ধাতুর স্পর্শে তার মনে হল, এটা যেন শুধু একটা গহনা নয়, বরং একটা স্মৃতির টুকরো, যা মেহের বুকের কাছে আগলে রেখেছে। অন্ধকারের ছায়ায় মেহেরের ঠোঁট কাঁপছিল। চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আলো আধারিতে ঝিলমিল করছিল। সে অস্ফুট স্বরে ফিসফিস করে বলল, আমার ভালোবাসার মানুষ একজন হারিয়ে গেছে। আরেকজন, আপনাকে। আপনাকে আমি কিছুতেই হারাতে পারব না। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা, এক অচেনা আতঙ্ক। যেন এই কথাগুলো শুধু বাতাসে ভেসে থাকা শব্দ নয়, যেন এগুলো তার অস্তিত্বের শপথ। সে আরহামের হাত শক্ত করে ধরল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। যে কোনো কিছুর বিনিময়ে। আপনাকে আমার চাই। তার চোখে কেবল আকুতি নয়, একটা ভয়ও ছিল। হারানোর ভয়। অন্ধকারে আরহামের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এই মুহূর্তে যদি সে তার হাত ছেড়ে দেয়, তাহলে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আরহাম নিঃশব্দে তাকিয়ে রইল। বুকের ভেতর একটা অচেনা ব্যথা কিলবিল করে উঠল। মেহের জানে না, এই দাবিটা কতটা ভয়ঙ্কর। সে জানে না, আরহাম নামের এই মানুষটা কোনোদিন কারো হতে পারেনি।
কিন্তু আজ এই মেয়েটা এমন এক অধিকার নিয়ে কথা বলছে যা কোনোদিন কেউ তাকে দেয়নি। আরহাম চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। এই অনুভূতি তার জন্য নয়। এই দাবি সে রাখতে পারবে না। শুধু মেহেরের হাতটা ধরে রাখল, নিঃশব্দে, অন্ধকারের সাক্ষী হয়ে। হঠাৎ আরহামের চোয়াল শক্ত হয়ে এলো। বুকের ভেতর তোলপাড় করে উঠল। সে অনেক কঠিন সময় দেখেছে। মৃত্যু, বিশ্বাসঘাতকতা, ছায়ার মতো জীবনের সাথে একাত্ম হয়ে যাওয়া, এসব তার কাছে নতুন কিছু নয়। কিন্তু মেহের, এই মেয়েটা তার কঠিন দেয়ালের ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঢুকিয়ে দিচ্ছে। সে অন্ধকারে গভীরভাবে মেহেরের মুখের দিকে তাকাল। মেয়েটার মুখে এক শিশুসুলভ প্রশান্তি। তাকিয়ে আছে জবাবের আশায়। যেন সে জানে, এই পুরুষ তাকে কোনো বিপদে পড়তে দেবে না। আরহাম চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিস করে আওড়ায়, কেন মেহের? আমার কাছে যে সময় নেই। আমাদের সম্পর্কটাই তো অস্থায়ী। কয়েকটা মুহূর্ত মাত্র। কেন এমন করে ভরসা করছ? কেন আমাকে গলে দিচ্ছ? সে ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহেরের চুলের একগুচ্ছ সরিয়ে দিল। তার আঙুল এক মুহূর্ত স্থির হয়ে থাকল মেহেরের গালে। মেহের একটু নড়ল, যেন স্বপ্নের ঘোরে আরহামের অস্তিত্ব অনুভব করছে। আরহাম চোখ বন্ধ করল। তুমি জানো না মেহের, আমি ছায়া। আমার ছায়ায় হয়তো তুমি নিরাপদ থাকবে, কিন্তু আমি যে আলো নই। আমি শুধু অন্ধকার টেনে আনি। তারপর নিজেকে সামলে নিল এক ঝটকায়। পেছনে সরল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মেহের ঘুমের মধ্যেই তার হাত খুঁজে নিয়েছে, বিড়ালছানার মতো মুঠো করে ধরেছে। আরহাম ঠায় দাঁড়িয়ে রইল। এই মেয়েটা জানে না সে আসলে কি করছে। তার মতো মানুষের জন্য এই মুহূর্তগুলো সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এই মুহূর্তগুলোই একদিন দুর্বলতা হয়ে ফিরে আসে। আরহাম মেহেরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। যদি একদিন আমার ছায়া তোমার আলো কেড়ে নেয়, তখন কি হবে মেহের? কিন্তু মেহের এসব শুনতে পাচ্ছে না। সে ঘুমিয়ে আছে কিংবা শুনেও শুনতে চাইছে না। তার নিষ্পাপ মুখে শান্তির ছায়া। আরহাম জানে, এই শান্তিটা সে বেশিদিন টিকিয়ে রাখতে পারবে না। আরহাম উপলব্ধি করল, এই মেয়েটি তার জীবনে এক নতুন অধ্যায় লিখতে এসেছে, কিন্তু এই অধ্যায়ের শেষ কি হবে সেটা সে জানে না। কিংবা জেনেও জানতে চাইছে না। শীতল বাতাস কাচের জানালায় ধাক্কা দিচ্ছে। অফিসের অভ্যন্তরীণ আলোয় শার্প শ্যাডো তৈরি হয়েছে ডেস্কের ওপরে রাখা ফাইলগুলোর। সামরিক সদর দপ্তরের কনফারেন্স রুমে দাঁড়িয়ে আছে মেজর আরহাম। সামনে বসে আছেন কর্নেল ইকবাল, সুদৃঢ় কণ্ঠে বললেন, এই মিশন থেকে তুমি এভাবে অব্যাহতি নিতে পারো না। আরহাম নিঃশব্দে শ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। কর্নেল ইকবাল আবারও বললেন, উইদিন জানতে চেয়েছিলাম না অন্য কাউকে এই মিশন দিয়ে দেওয়ার কথা। আজ এতদিন পরে তুমি নিজেই সরে যেতে চাইছ কেন? আরহাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই মিশন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। এরকম মিশনের মাঝে এসে অব্যাহতি নেওয়ায় নিয়ম নেই। আরহাম, কর্নেল ইকবাল এবার গলা শক্ত করলেন, অনেকটা সময় তুমি এই মিশনে ব্যয় করেছ। আর তার চেয়েও বড় কথা, এই মিশন দিয়েই তোমার প্রফেশনাল যাত্রা শুরু হয়েছিল। সচরাচর এত বড় মিশন পাওয়া অনেক রেয়ার। তোমার মতো দক্ষ অফিসার এটা পেয়েও কেন হেলা করছ? আরহাম চুপ করে থাকল। সামনে রাখা সামরিক মানচিত্রের দিকে তাকিয়ে রইল। মনে হল তার চারপাশে সবকিছুই ঝাপসা হয়ে আসছে। কি জবাব দেবে সে? নিজেকেই তো বোঝাতে পারছে না। কেন মনে হচ্ছে এই মিশনের পরিণতি ভয়াবহ হবে? কেন মনে হচ্ছে সে এই পরিণতি দেখতে চায় না? কর্নেল ইকবাল এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? কোনো মিশন তো তুমি এমন করনি আগে। আরহাম আপন মনেই বিড়বিড় করে আওড়ালো, আমি জানি না, আমি সত্যিই জানি না। কেন মাঝপথে এসে আমি আর এগোতে পারছি না। কর্নেল ইকবাল এবার গভীর দৃষ্টিতে তাকালেন তার দিকে। তারপর এক ধাক্কায় সামনে থাকা ফাইলটা বন্ধ করলেন। তার হুট করে রাগ হচ্ছে প্রচুর। সে রেগে শুধায়, সামান্য একটা মেয়ের জন্য তুমি নিজের লাইফ, পেশা, সব রিস্কে নিয়ে যাচ্ছ? আরহামের ঠোঁট নড়ে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না।
এত দূরে এসে এটা ইম্পসিবল, মেজর আরহাম। তোমাকে এটা চালিয়ে যেতেই হবে। কিছুক্ষণের জন্য রুমের ভেতরে থমথমে নীরবতা নেমে এলো। দূরে হেলিকপ্টারের আওয়াজ শোনা যাচ্ছে। অফিসের বাইরে শারীরিকভাবে দাঁড়িয়ে থাকা আর্মড গার্ডরা কড়া নজরদারিতে আছে। বুলেটপ্রুফ কাচের ওপাশে সামরিক ঘাঁটির প্রশস্ত প্রাঙ্গণ। বিশাল মনিটর স্ক্রিনে মিশনের লাইভ আপডেট চলছে। গ্রিড কোঅর্ডিনেট, অপারেশন রিপোর্ট। খয়েরি হার্ট, কালো হার্ট।